নমস্কার। নববর্ষের প্রাক্কালে আজকে চক্রবর্তী চ্যাটার্জিতে আমাদের পরবর্তী অতিথি হলেন প্রবীর স্যার, যাঁর তৈরি করা আনন্দমঠ কমিক্স, রাজকাহিনী কমিক্স আমরা অলমোস্ট প্রত্যেকেই পড়েছি, আপনারাও পড়েছেন এবং আপনাদের অনেকেই সকলেরই খুব ভালো লেগেছে। তো তাকে আমরা আজকে আমাদের সঙ্গে পেয়েছি। তো সবার আগে আপনাকে জানাই শুভ নববর্ষ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। কেমন আছেন? ভালো আছি। এবং ফার্স্টে একটা বিতর্কিত কোশ্চেন দিয়ে জিজ্ঞেস করবো। বিতর্কিত কোশ্চেন মানে এগুলো সচরাচর মানুষ বলে না। আপনার আনন্দমঠ তো পড়েছি, রাজকাহিনীও পড়েছি, পরবর্তী কমিক্স কি কি আসছে? শুরুটাই করলাম এমন কোশ্চেন দিয়ে যেটা মানুষ সচরাচর শেষে করে, কিন্তু আমি একটু ছকটা ভাঙলাম এ ব্যাপারে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে রাজকাহিনীর প্রথম পর্ব এসেছে, তো অবভিয়াসলি দ্বিতীয় পর্ব আসবে। অবশ্যই আসবে। তো সেটা সাসপেন্স থাকলো, দ্বিতীয় পর্ব এবছর আসবে না পরের বছর আসবে না কবে আসবে। এবছর আসতেই পারে, এবছর এই ধরনের অন্য কোনো বইও আসতে পারে, একদম একদমই অন্যরকম মজাদার কোনো কমিক্স আসতে পারে, সিরিয়াস নয় মজাদার কোনো কমিক্স। তো এই ব্যাপারটা আপাতত একটু সাসপেন্স রাখলাম। এই তিনটে অপশনের মধ্যে পাঠককে রেখে দিলাম, সবাইকে রেখে দিলাম। অ্যাজ আ কমিক্স লাভার আমরা দেখেছি যে আমরা ছোটবেলা থেকে যে ধরনের কমিক্স পড়েছি, আমাদের একটা ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে কমিক্স মানেই একটু মজার গল্প হবে, একটু ছোটদের টাইপের একটু গল্প হবে। মানে আমরা ফর এক্সাম্পল আমি যেমনি বলি, ছোটবেলা থেকে নন্টে ফন্টে হাঁদা ফোঁদা পড়ে বড় হয়েছিলাম, তারপর একটু বড় হতে টিন টিন পড়েছিলাম। বাট এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ কিংবা অবন ঠাকুরের রাজকাহিনী, যেগুলো ঐতিহাসিক ঘটনার উপর ভিত্তি করে লেখা উপন্যাস, যেগুলো মোর রিয়েলিস্টিক, এই ধরনের গল্পগুলোকে গ্রাফিক নোভেল আকারে আনবার চিন্তাটা আপনার কিভাবে এলো? মানে এই গল্পগুলো কি আপনি কেন বেছে নিলেন? না, আসলে এর এইগুলোর মানে মূল যে কারিগর যার মাথা থেকে প্রথম এসে তিনি হচ্ছেন দেব সাহিত্য পরিষদের কর্ণধার পিনাকি বাবু, পিনাকি মজুমদার মহাশয়। তার একটা ভিশন, তার একটা ড্রিম বলা যায়, যে তিনি আমাদের ভারতের যে সমস্ত ভারতের যে লেগাসি আছে, যে ঐতিহ্য আছে, বাংলা ভাষার যে অমূল্য সম্পদগুলো আছে, যেগুলো নিয়ে হয়তো গ্রাফিক নভেল করা যায়, কমিক্স করা যায়, অনেকেই ভাবেনি, সেগুলোকে তিনি পূর্ণাঙ্গ, ছোট ছোট ফর্মে নয়, ফুল ফর্মের, কোনো কিছু বিশেষ ঘটনাকে বাদ না দিয়ে যতটা সম্ভব ইলাবোরেট করে ডিটেলে গ্রাফিক নভেলে নিয়ে আসা। তো মেন এই চিন্তা ভাবনাগুলোর হোতা হচ্ছেন পিনাকি বাবু, পিনাকি মজুমদার মহাশয়। এবং এগুলো তিনি আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছেন, এটা বলা যায়, এই কাজগুলোকে করা। সেই চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করেছি এবং করে চলেছি। অবভিয়াসলি কোনো মজাদার কমিক্স করাটা কম্পারেটিভলি আমার ক্ষেত্রে সোজা মনে হয়, যেহেতু ওটা আমার আমার নিজের হাতের একটা ধরন বলা যায়, যে মজার কমিক্স করা, মজার সেই ধরনের কার্টুনিশ ফানিশ টাইপের করা। সেখানে রিয়েলিস্টিক যখনই ফিগারগুলো আসে, সেখানে অনেকটা একটু রিসার্চের ব্যাপারও থাকে। আমি যখন রাজস্থান নিয়ে কিছু করছি, তখন রাজস্থান সম্বন্ধে শুধুমাত্র মূল বইটা, মূল রাজকাহিনী ছাড়াও তার সঙ্গে সঙ্গে কিছু রেফারেন্স বইও আরও কিছু পড়তে হয়। তখনকার সময় কীরকম ছিল, পোশাক আশাক কীরকম ছিল, মানুষজন দেখতে কীরকম ছিল, বাড়িঘর কেমন ছিল, কথাবার্তার ধরন কেমন ছিল, এগুলো এসবগুলো থাকে। তো এগুলো সবটা একটা চ্যালেঞ্জের মধ্যেই পড়ে, সময় লাগে অনেকটা, পরিশ্রম লাগে অনেকটা। তো এটা মেন কারণ এটাই, যাতে আমাদের এখনকার যে পাঠকরা, এখনকার যারা নতুন ছেলেমেয়েরা, তারা যাতে আমাদের এই যে বাংলা ভাষার যে ঐতিহ্যগুলো সম্বন্ধে তারা পরিচিত। এটা একটা মূল ব্যাপার, তার সঙ্গে একটা চ্যালেঞ্জের ব্যাপার আছে, যে এই ধরনের কাজ খুব বেশি হয় না। সুতরাং এই কাজগুলো সাকসেসফুলি করা যায় কিনা, কেমন হয়, পাঠক কিভাবে রেসপন্স নেয়, এবং পাঠক ভালোভাবে মানে সেটাকে রেসপন্স করলে অবভিয়াসলি আরো এই ধরনের বই আসবে, সে আশা করাই যায়। আচ্ছা, এই রাজকাহিনী কমিক্সটারই একটা সূত্র ধরে বলি। অবন ঠাকুরের বই আমরা আপনারা যারা পড়েছেন তারা তো জানেনই যে অবন ঠাকুরের ভাষা, ওনার লেখনী, উনি যেভাবে এক একটা অক্ষরের, একটা বাক্য বা একটা পরিচ্ছেদের মাধ্যমে একটা ঘটনাকে তুলে ধরতেন, ওনার ভাষাটা, সেটা হচ্ছে ওনার লেখার একটা অন্যতম সম্পদ। কিন্তু আমরা বরাবরই জানি, যখন আমরা একটা লেখাকে কমিক্সে রূপান্তর করছি, সেখানে ওই যে ভাষাটা, ওটাকে আমরা তুলে ধরতে পারবো না, আমাদেরকে সেটা ছবির মধ্যে ওপর অনেকটাই নির্ভর করতে হবে। তো এইটা আপনি কিভাবে মানে ঠিক করেন যে কতটা আপনি ভাষাটাকে রাখবেন, কোন কোন ক্ষেত্রে আপনি ভাষাটাকে বর্জন করে পুরোটা ছবির মধ্যে দিয়ে দেখাবেন? এই এই জিনিসটা আপনি কিভাবে চিন্তা করেন? আসলে অবন ঠাকুরের অবনীন্দ্রনাথের সেই যে সুন্দর ভাষা, ওটা তো খানিকটা রাখতেই হবে। না রাখলে তো পাঠক তো সেটা স্বাদ পাবে না। যারা রাজকাহিনী অলরেডি পড়েছে তারা জানে, যারা পড়েনি তাদের সেই স্বাদটা তো দেওয়াতে হবে, যে অবনীন্দ্রনাথের ভাষা কেমন ছিল। আবার পুরোপুরি সেই ভাষাতে করলে হবে না, কারণ কমিক্সের নিজস্ব একটা ভাষা থাকে। সুতরাং এটা একটা ব্যালেন্সিং আর কি, যেখানে সাধারণ কথোপকথন হচ্ছে, যেখানে হয়তো অবন ঠাকুরের গল্পে হয়তো
তারপর ইহার পর শত শত বৎসর কাটিয়ে গেল, কি রাজা রানী পরম সুখে দিন ঘর যাপন চলতে লাগলো। করছিলেন, এরকম যদি লেখা থাকে, বা এর সঙ্গে তার যুদ্ধ আসলে যুদ্ধ হলো। শুধুমাত্র এইটা আমি হয়তো এক লাইন লিখে দিলাম, কিন্তু এর মাঝখানে যদি আমার কোনো কথাবার্তা ঢোকাতে হয়, কনভারসেশন ঢোকাতে হয়, সেটা আমি নিজের মতোই করতে হবে, এবং সেটা করতে হবে আধুনিক দিনের সঙ্গে রেখে, সে তখনকার সময় করে নয়, যাতে এখনকার পাঠকরা রিলেট করতে পারে কথাবার্তাগুলো। ফলে এটা একটা ব্যালেন্সিং ছাড়া কিছু নয়, ব্যালেন্সিং, যাতে অবনীন্দ্রনাথ ঠাকুরের সেই ভাষাটাও খানিকটা রাখা যায়, সেই ভাষার স্বাদও যাতে পাঠক পায়, আবার তার সঙ্গে সঙ্গে কমিক্সের যে সাধারণ যে কথাবার্তা, সহজ সরল কথাবার্তার মাধ্যমে করা, সেটাই করা, সেগুলো রাখা। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে খুব মানে লাইট, মজার কমিক্সে যে লাইট ব্যাপার থাকে না, যেটা আমরা দেখে এসেছি, আমি কোনো হ্যাঁ, কমিক্সের হ্যাঁ, নাম নিচ্ছি না, ধরাম ধুরুম ঠং ধপাস, এইরকম ধরনের শব্দ আবার এইরকম রাজকাহিনী আনন্দমঠের মতো কমিক্সগুলোকে ইউজ করার স্কোপ থাকে না, সেটা একটা ব্যাপার থাকে, সেগুলো শুধু মজাদার কমিক্স থাকে। তো এই সমস্ত জিনিসের মধ্যে একটা ব্যালেন্সিং অ্যাক্ট, ব্যালেন্স করেই চলে, আর কিছু না। খানিকটা অবনীন্দ্রনাথের ভাষাও থাকলো, যাতে পাঠকরা সেই অবনীন্দ্রনাথের ভাষার স্বাদও পায়, আবার তার সঙ্গে সঙ্গে যে আধুনিক কমিক্সের যে ধারা। আর আমি এই কমিক্সগুলো তৈরি করছি, চেষ্টা করছি যে খানিকটা দেশি না করে একটু পাশ্চাত্য রীতি অনুসরণ করা। ধরা যাক ব্যাটম্যান হোক, স্পাইডারম্যান হোক, সেই ধরনের যে আঁকার ধরন খানিকটা, তো অনেক বড়সড় ব্যাপার, আমার তো হাতের বাইরেই বলবো, তবু চেষ্টা করা সেই দিকে, সেটাকে অনুসরণ করে করা, ঠিক আছে। তাহলে এটা জানতে পারা গেল সবকিছুর মধ্যেও যে রাজকাহিনীর দ্বিতীয় পর্ব আসছে, এবার কবে আসছে সেটাই সাসপেন্স। হ্যাঁ হ্যাঁ, এবছর আসতেই পারে। জানি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, নমস্কার।